তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের লাইভ ক্লাসের জন্য। আজকে আমি লাইভ হয়ে গেলাম এক্সিস মেডিকেল স্কুল এই পেজ থেকে। যারা যারা জয়েন করছো তারা একটু কষ্ট করে কমেন্ট করে জানাবা যে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আর ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, যারা যারা জয়েন করছো তারা একটু কমেন্টস করে বলো যে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আর ক্লিয়ারলি সব কিছু দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, আমি প্রথম ক্লাসটা শুরু করে দিচ্ছি। যারা এখনো জয়েন করতে পারোনি তারা পরবর্তীতে লাইভ ক্লাসটা রেকর্ডেড থাকবে, লাইভটা পরবর্তীতে রেকর্ডেড লাইভটা একটু দেখে নিও। আমরা জয়েন্টস করছিলাম, তো সবাই একটু দেখবে যে তোমরা স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, স্ক্রিনটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, কোনো দিকে একটু বেশি নড়ে গিয়েছে কিনা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, হ্যাঁ, তোমরা একটু দেখে বলো যে তোমরা ক্লিয়ারলি স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। আমরা গতদিন বার্ষা পর্যন্ত পড়েছিলাম। হ্যাঁ, আমরা গতদিন বার্ষা পর্যন্ত পড়ছিলাম। বার্ষাটা আমাদের এক ধরনের। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ক্লাসটা শুরু করে দিচ্ছি। যদি কখনো স্লাইডটা একটু ডানে অথবা একটু বামে যদি বেশি মুভ করে যায় তাহলে তোমরা কমেন্টস করে আমাকে একটু জানিও, আমি তাহলে স্ক্রিনটা আমার ঠিক করে নিব। তা বার্ষা পর্যন্ত পড়েছিলাম। বার্ষা আমরা জানি যে বার্ষা তোমার কানেকটিভ টিস্যু। আসলে এরা তোমার ফ্লুইড ফিল্ড পকেটস বলে। কানেকটিভ টিস্যু তো অবশ্যই, এরা ফ্লুইড ফিল্ড পকেটস। আর এরা তোমার সাইনোভিয়াল যে জয়েন্ট কেভিটিটা সেটার চারিদিকে থাকে, প্লাস তাদের সাথে কানেক্টেড অবস্থায় থাকে। এবং এই বার্ষাগুলো তোমার লাইনড বাই সাইনোভিয়াল মেমব্রেন। আচ্ছা, এটা তোমার বাসাগুলো লাইন বাই সাইনোভিয়াল মেমব্রেন টিস্যু। আর তোমার সাইনোভিয়াল মেমব্রেন টিস্যু যেহেতু, আর এটার ভিতরে অবশ্যই তোমার সাইনোভিয়াল ফ্লুইড থাকবে। এলাহি যে ফজলে এলাহি বলতেছ এক পাশে হয়ে গেছে, বাকিরা বলছো ক্লিয়ার আছে। সবাই একটু দেখো, দেখে তারপরে বলো। আমি এখান থেকে ঠিক দেখতে পাচ্ছি, তারপরও তোমরা দেখো যে কোন দিকে বেশি এক পাশে হয়ে গেছে, তাহলে আমি আবার ওটা ঠিক করার চেষ্টা করব। আচ্ছা, যার যেটা সমস্যা হয় সে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি চেষ্টা করব জিনিসটা ঠিক করার। লাইভ ক্লাসে তো দেখা যাচ্ছে যে একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। আচ্ছা, আমরা নেক্সটে চলে যাচ্ছি। এরপরে যেটা আমাদের পরের যে স্লাইডটা সেটা যে তোমার ক্লাসিফিকেশন। আমরা সাইনোভিয়াল জয়েন্টসের ক্রাইটেরিয়া পড়েছি। সাইনোভিয়াল জয়েন্টসের ক্রাইটেরিয়ার মধ্যে যেসব স্ট্রাকচারগুলো আছে সেই স্ট্রাকচারগুলোর ক্রাইটেরিয়া, সেই স্ট্রাকচারগুলো কীরকম দেখতে, আমরা সব কিছু মোটামুটি পড়ে ফেলেছি। এখন আমরা চলে এসেছি সাইনোভিয়াল জয়েন্টের যে ক্লাসিফিকেশন সেটা। আমরা ফার্স্টেই যে আর্টিকুলেটিং বোনের নাম্বারের উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশনটা করব। সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড তোমার কমপ্লেক্স। বাম দিকের লেখা দেখা যাচ্ছে না কেন? বাম দিকের লেখা দেখা যাচ্ছে না কেন? এখন দেখো, বাম দিকের লেখাটা তোমার না আমার দিকে বলতে হবে। আচ্ছা, তাহলে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ আর্টিকুলেটিং বোনসের উপর ডিপেন্ড করে আমরা তিনটে ভাগে ভাগ করেছি। ফার্স্টে তোমার সিম্পল, তারপর তোমার কম্পাউন্ড আর কমপ্লেক্স। সিম্পল বোনে এখানে কোনো ঝামেলা নেই, এখানে তোমার দুইটা বোনস পার্টিসিপেট করবে জয়েন্টস তৈরির জন্য। আর কম্পাউন্ড যেটা সেটা যে তোমার মোর দ্যান টু আর্টিকুলার বোনস থাকবে, মোর দ্যান টু আর্টিকুলার বোনস থাকবে। প্লাস তারা বোনসের সংখ্যাটা দুইয়ের বেশি হলেও তারা কি করবে, দে শেয়ার এ কমন আর্টিকুলার ক্যাপসুল। এক্সাম্পল তোমার নি জয়েন্ট অ্যান্ড এলবো জয়েন্ট। আর কমপ্লেক্স জয়েন্ট ইট কন্টেন্স ইন্টার আর্টিকুলার ডিস্ক অর মেনিসকাস। হ্যাঁ,
দেখো যে কমপ্লেক্স যেটা, সেটার মধ্যে তোমার একটা ইন্টারআর্টিকুলার ডিস্ক আর অথবা মেনিসকাস থাকবে। যখনই জয়েন্ট কেভিটির ভিতরে কোনো ইন্টারআর্টিকুলার স্ট্রাকচার চলে আসবে তখনই সেই জয়েন্ট কেভিটিটা হয়ে যাবে হচ্ছে কমপ্লেক্স হয়ে যাবে। কারণ ওখানে যখন তোমার ইন্টারআর্টিকুলার ডিস্ক অথবা মেনিসকাস চলে আসবে, আমরা অলরেডি পড়ে ফেলেছি যে আর্টিকুলার ডিস্ক দিয়ে কমপ্লিটলি দুটো ভাগে ভাগ হয়ে যায়, আর মেনিসকাস দিয়ে তোমার ইনকমপ্লিটলি জয়েন্ট কেভিটিটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়। কারণ এদের তখন একটাই উদ্দেশ্য থাকে যে দুইটা কম্পার্টমেন্টে যখন তারা ভাগ হয়ে যাবে তাহলে তোমার এক একটা কম্পার্টমেন্টে এক এক ধরনের মুভমেন্ট হবে, সেটাকে আমরা বলছি হচ্ছে কমপ্লেক্স জয়েন্ট। তাহলে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ আর্টিকুলেটিং বোনস আমরা তিন ভাগে ভাগ করেছি, সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স। সিম্পল হচ্ছে where two bones participate in articulation, example is interphalangeal joint. The compound joint is when the more two articular bones involve sharing a common articular capsule. Example is knee joint and elbow joint. And the complex joint is when it contains the interarticular disc or meniscus, then it is called the complex type of synovial joint. Both are depends on the number of articulating bones. এটার এক্সাম্পল হচ্ছে কমপ্লেক্স জয়েন্টের এক্সাম্পল হচ্ছে নি জয়েন্ট অ্যান্ড স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট। অ্যাকচুয়ালি তোমার নি জয়েন্টটা কিন্তু কম্পাউন্ড জয়েন্ট এবং কমপ্লেক্স জয়েন্ট দুটোর মধ্যেই পড়বে। আমরা একটা প্রশ্ন করি যে হোয়াই দ্য নি জয়েন্ট ইজ কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তো দুইটার তোমরা যে এক্সপ্লেনেশন সেটা এখান থেকে পেয়ে যাচ্ছ। দেন এটা হচ্ছে একটা স্ট্রাকচার আমি দেখিয়েছি, লেখা অত বেশি বোঝার দরকার নাই, আমরা এখানে দেখিয়েছি। দেখো এটা হচ্ছে সিম্পল, সেই জন্য এখানে কোনো ঝামেলা নাই। আমাদের সাইনোভিয়াল জয়েন্টের ক্রাইটেরিয়া যা যা আছে সব কিছু এটার মধ্যে আছে। এটা একটা সাইনোভিয়াল জয়েন্ট। তারপরে এটা হচ্ছে তোমার কমপ্লেক্স জয়েন্ট, কারণ কি এখানে একটা আর্টিকুলার ডিস্ক আছে, এখানে একটা আর্টিকুলার ডিস্ক আছে। একটা জিনিস মনে রাখবা, যখন দুইজনে খুব ভালো বন্ধুত্ব হয়, যখনই তাদের মাঝে থার্ড নাম্বার কেউ চলে আসে তখনই কিন্তু সেই সম্পর্কটা একটা কমপ্লেক্স সম্পর্ক হয়ে যায়। ঠিক সেরকম জয়েন্টসে যখন দুজন আছে খুব ভালো আছে, যখনই তাদের মধ্যে কোনো একটা স্ট্রাকচার ঢুকে যায়, সে আর্টিকুলার ডিস্কও হতে পারে, মেনিসকাসও হতে পারে, তখনই কিন্তু ঝামেলাটা লেগে যায় এবং তখন কিন্তু তাদের সম্পর্কটা সেরকম সিম্পল থাকে না, তখন তাদের সম্পর্কটা হয়ে যাবে হচ্ছে কমপ্লেক্স। আর কম্পাউন্ডটা দেখো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা বোনসের বেশি, হ্যাঁ দুইটা বোনসের বেশি আছে, কিন্তু তাদের যে জয়েন্ট কেভিটিটা, হ্যাঁ সেটা কিন্তু তারা একটা সিঙ্গেল জয়েন্ট কেভিটিটা কিন্তু তারা শেয়ার করেছে। তাদের কিন্তু বোনসের নাম্বার বাড়ার জন্য কিন্তু মানে জয়েন্ট কেভিটিটার নাম্বার বেড়ে যায় নাই। তাহলে এখানে তিন ধরনের জয়েন্ট দেখানো হয়েছে। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ আর্টিকুলেটিং বোনস। তারপরেরটা হচ্ছে তোমার অ্যাকর্ডিং টু দ্য এক্সিস অফ মুভমেন্টস। অ্যাকর্ডিং টু দ্য এক্সিস অফ মুভমেন্টস এটা হচ্ছে তোমার ফার্স্টে ইউনিএক্সিয়াল জয়েন্ট। ইউনিএক্সিয়াল জয়েন্ট হচ্ছে যে কোনো একটা দিকে তারা মুভমেন্ট করতে পারবে, সেজন্য বলা হয়েছে পজেসেস 1 ডিগ্রি ফ্রিডম অফ মুভমেন্ট। এটা হচ্ছে তোমার যে হিঞ্জ এবং পিভট জয়েন্টসগুলো হচ্ছে তোমার ইউনিএক্সিয়াল জয়েন্ট। এটার এক্সাম্পল হচ্ছে এলবো জয়েন্ট। তারপরে চলে আসো বাইএক্সিয়াল। বাইএক্সিয়াল তো বুঝতেই পারছো যে এখানে মুভমেন্টটা হবে হচ্ছে বোথ সাইডে মুভমেন্ট হবে, মানে তারা হচ্ছে 2 ডিগ্রি ফ্রিডম পাবে মুভমেন্টের জন্য। এখানে হচ্ছে তোমার যত ইলিপসয়েড এবং স্যাডল টাইপ অফ যে জয়েন্টসগুলো আছে সবগুলোই হচ্ছে বাইএক্সিয়াল জয়েন্ট। বাইএক্সিয়াল জয়েন্টের একটা ভালো এক্সাম্পল হচ্ছে নি জয়েন্ট। এখানে কিন্তু যে তোমাদের এই টাইপসগুলো হিঞ্জ, পিভট, ইলিপসয়েড, স্যাডল, এগুলো হচ্ছে আর্টিকুলার সারফেসের আকৃতিটা কীরকম, মানে শেপটা কীরকম সেটার উপর ডিপেন্ড করে করা হয়েছে। আমি এটা এর জন্য এখানে অ্যাড করেছি বিকজ অনেক সময় এরকম আমাদের প্রশ্ন আসে এমসিকিউতে যে হিঞ্জ এবং পিভট টাইপ অফ জয়েন্টগুলো কোন ধরনের জয়েন্ট, ইউনিএক্সিয়াল, বাইএক্সিয়াল আর মাল্টিএক্সিয়াল, সেই জন্য আমি সেই জয়েন্টসগুলো এখানে অ্যাড করে দিয়েছি। তাহলে ইউনিএক্সিয়াল জয়েন্টস যেটা সেটা হচ্ছে যে পজেসেস 1 ডিগ্রি ফ্রিডম অফ মুভমেন্টস, আর এটার এক্সাম্পল হচ্ছে তোমার এলবো জয়েন্ট। তো
তোমরা যখন অ্যাকর্ডিং টু দ্য এক্সিস অনুযায়ী দিবা তখন কিন্তু এক্সাম্পলে এলবো জয়েন্ট দিবা, ঠিক আছে। আর তোমাদেরকে জানতে হবে যে হিঞ্জ এবং পিভট জয়েন্টগুলো কিন্তু ইউনিএক্সিয়াল জয়েন্ট। বাইএক্সিয়াল জয়েন্ট হচ্ছে যখন 2 ডিগ্রি ফ্রিডম পাবে মুভমেন্টের জন্য, এক্সাম্পল হচ্ছে তোমার এলিপসয়েড এন্ড স্যাডেল জয়েন্ট, আর এটার এক্সাম্পল হচ্ছে তোমার নি জয়েন্ট। এরপরেরটা হচ্ছে তোমার মাল্টি এক্সিয়াল জয়েন্ট, এটা হচ্ছে 3 ডিগ্রি ফ্রিডম পাবে, 3 ডিগ্রি ফ্রিডম পাবে মুভমেন্টের জন্য। এখানে হচ্ছে তোমার বল অ্যান্ড সকেট টাইপ অফ যে সাইনোভিয়াল জয়েন্টগুলো সেগুলো হচ্ছে তোমার মাল্টি এক্সিয়াল জয়েন্ট। এটার এক্সাম্পল হচ্ছে হিপ জয়েন্ট অ্যান্ড শোল্ডার জয়েন্ট। হিপ জয়েন্ট অ্যান্ড শোল্ডার জয়েন্ট এখানের তোমার কম্প্যারিজনের প্রশ্ন আসে যে কোনটা আমাদের কম্পারেটিভলি স্ট্রঙ্গার জয়েন্ট, হিপ জয়েন্ট নাকি শোল্ডার জয়েন্ট, এবং কেন। আচ্ছা, তারপরে আসো হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য শেপ অফ আর্টিকুলার সারফেসেস। অ্যাকর্ডিং টু দ্য শেপ অফ আর্টিকুলার সারফেসেসের মধ্যে প্রথমেই আসবে হচ্ছে প্লেন। দ্য প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্টটাতে কি হবে, ওর আর্টিকুলার সারফেসটা একদম ফ্ল্যাট থাকবে, ঠিক আছে। দিস ইজ দ্য প্লেন জয়েন্ট। দেখো এখানে কিন্তু আর্টিকুলার সারফেসের মধ্যে কোনো তার ঝামেলা নাই, তার সারফেসটা একদম ফ্ল্যাট। এটা কিন্তু একটা 3 ডাইমেনশনাল পিকচার। এখানে তোমাদেরকে যেই জয়েন্টসের যে শেপটা কেমন হয়, আর্টিকুলার সারফেসটা কেমন থাকবে সেইটা বোঝানোর জন্য আমরা এরকম একটা পিকচার আমি এখানে অ্যাড করে দিয়েছি, যেন তোমরা বুঝতে পারো বেসিক্যালি আর্টিকুলার সারফেসটা কেমন থাকে। তারপরে চলে আসবে হচ্ছে যে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্টসে কি ধরনের মুভমেন্ট হয়। মুভমেন্ট হবে হচ্ছে স্লাইডিং মুভমেন্ট অথবা গ্লাইডিং মুভমেন্ট, স্লাইডিং মুভমেন্ট অথবা গ্লাইডিং মুভমেন্ট। এর এক্সাম্পল হচ্ছে ইন্টারমেটাটার্সাল, ইন্টারমেটাটার্সাল অ্যান্ড ইন্টারকার্পাল জয়েন্টস, ইন্টারমেটাটার্সাল অ্যান্ড ইন্টারকার্পাল জয়েন্টস। এরপরে চলে আসো হিঞ্জ জয়েন্ট। হিঞ্জ হচ্ছে it resembles the hinge on a door when this is restrict the movement to one plan। এটার মানে হচ্ছে যে তোমার হিঞ্জ মানে হচ্ছে কবজা, দরজার যে কবজা থাকে সেটা হচ্ছে আমাদের হিঞ্জ জয়েন্ট। এটার কারণে কি হয় বলো তো, যে মুভমেন্টটা শুধুমাত্র একটা দিকেই মুভমেন্ট করতে পারবে, ঠিক আছে, একটা দিকেই মুভমেন্ট করতে পারবে। কিছু কিছু দরজার মধ্যে তোমার এটাকে আমরা কি বলি যে থাই অ্যালুমিনিয়াম দরজার মধ্যে কিন্তু লেখা থাকে যে পুশ অ্যান্ড পুল, ঠিক আছে, পুশ অ্যান্ড পুল লেখা থাকে, কিন্তু আসলে আমরা এই জিনিসগুলো খেয়াল না করেই আমরা ডোরটাকে যে কোনো দিকে মুভ করাই। আসলে কিন্তু নিয়মটা তা না, ডোরগুলো যে কোনো একটা দিকে মুভ করবে, ঠিক আছে। তাহলে ডোরের যে কবজাটা থাকে সেই কবজার কারণে ডোরটা কিন্তু তোমার একদিকে জাস্ট ওপেন হবে, একদিকে ওপেন হবে। ঠিক সেরকম এই জয়েন্টটা হচ্ছে তোমার যে কোনো একদিকে মুভমেন্ট করতে পারবে, একটা প্ল্যানে মুভমেন্ট করতে পারবে। এটার খুব সুন্দর এক্সাম্পল হচ্ছে তোমার এলবো জয়েন্ট, আর এই জয়েন্টে তোমার মুভমেন্ট হবে ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন। সো সিম্পল, এটা আমরা বুঝতেই পারছি। হিঞ্জ জয়েন্টের মুভমেন্ট হচ্ছে ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন, অ্যান্ড এখানের এক্সাম্পল হচ্ছে খুব ভালো ভালো এক্সাম্পল এলবো জয়েন্ট, এটা তো আমাদের সবার মাথাতেই থাকে, অ্যান্ড অলসো ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্ট। এই যে এটা হচ্ছে আমাদের একটা হিঞ্জ, হিঞ্জটা কেমন থাকে, এর আর্টিকুলার সারফেসটা বেসিক্যালি কেমন থাকে সেটা আমরা এখানে দেখিয়েছি। এটার কারণে দেখো সে কিন্তু শুধুমাত্র একটা দিকে মুভ করতে পারবে, একটা দিকে মুভ করতে পারবে, বোথ সাইডে মুভ করতে পারবে না, আর মুভমেন্ট হবে ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন। দেন হচ্ছে পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে একটা বোনস হচ্ছে তোমার পিভট হিসেবে কাজ করবে এবং তার চারদিকে তোমার একটা লিগামেন্ট লাগানো থাকবে। লিগামেন্টটাকে সে এক্সিস ধরে ওই বোনটা তোমার রোটেশন মুভমেন্ট করতে পারবে, ঠিক আছে, রোটেটরি মুভমেন্ট করতে পারবে। সেই জন্য পিভট টাইপ অফ জয়েন্টগুলোতে তোমার কোন ধরনের মুভমেন্টস হয়, রোটেটরি মুভমেন্টস অথবা রোটেশন। এটার এক্সাম্পল হচ্ছে তোমার অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট অ্যান্ড প্রক্সিমাল রেডিও আলনার জয়েন্ট। আমরা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি, দেখো এটা হচ্ছে তোমার
এই যে এখানে এটা হচ্ছে তোমার একটা মানে ডান্ডার মতো, আর এইটা হচ্ছে তোমার চাকতি। হ্যাঁ, এটা হচ্ছে চাকতি মতো। আমরা অনেক সময় দেখি না, তোমরা এগুলো দেখতে পাবা হচ্ছে বিভিন্ন ইউটিউবে যে জাপানিজ কিছু ডকুমেন্টারি দেখায় বা কিছু ব্লগ দেখায়, ওখানে দেখবা যে ওরা যে আদিকালের কিছু জিনিসপত্র দিয়ে মানে চাকায় পিষে 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 ওরা কিছু খাবার তৈরি করে, যে কোনো কিছুকে পিষে। হ্যাঁ, ওরা ওরকম চাকতির মতো কিছু জিনিস ওরা ইউজ করে। এটা তোমরা এরকম কিছু ভিডিও দেখতে পারবা ইউটিউবে। আর এখানে আমরা দেখিয়েছি এই যে এই বোনসটা হচ্ছে তোমার পিভট হিসেবে কাজ করবে, আর এর মাথার দিকে যে লিগামেন্টটা থাকে ওটাকে সে এক্সিস ধরে রোটেটরি মুভমেন্ট করতে পারে। সেই জন্য পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্টে তোমার রোটেটরি মুভমেন্ট হয়। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার কন্ডাইলার জয়েন্ট। কন্ডাইলার জয়েন্টসে হচ্ছে তোমার দুইটা ডিস্টিংক্ট আর্টিকুলার সারফেস থাকবে। প্রত্যেকটা বোনসেই তোমার দুইটা ডিস্টিংক্ট আর্টিকুলার সারফেস থাকবে এবং প্রত্যেকটাকে আমরা বলবো হচ্ছে কন্ডাইল। এখানে এক্সাম্পল হচ্ছে তোমার টেম্পোরোমেন্টিকুলার জয়েন্ট অ্যান্ড নি জয়েন্ট। নি জয়েন্টকে আবার কন্ডাইলার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্টও বলা হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার ইলিপসয়েড জয়েন্ট। ইলিপসয়েড জয়েন্ট আর কন্ডাইলার জয়েন্ট কিন্তু মোর অর লেস সেম। ইলিপসয়েড আর কন্ডাইলার জয়েন্ট কিন্তু মোর অর লেস সেম। আর ইলিপসয়েড জয়েন্টে হচ্ছে তোমার আর্টিকুলার, একটা আর্টিকুলার সারফেস হবে তোমার কনভেক্স এবং ইলিপটিক্যাল ইন আউটলাইন, আর আরেকটা সারফেস ঠিক তার অপোজিট হবে, মানে কনকেভ হবে এবং রিসিপ্রোকালি কার্ভড। রিসিপ্রোকালি কার্ভড মানে হচ্ছে যে একটা সারফেস যেরকম থাকবে অপর সারফেসটা ঠিক অপোজিট ভাবে কার্ভড থাকবে। এটাই হচ্ছে তোমার ইলিপসয়েড জয়েন্ট। এখানে মুভমেন্ট হবে হচ্ছে ফ্লেকশন এক্সটেনশন, অ্যাডাকশন এন্ড অ্যাবডাকশন। ফ্লেকশন এক্সটেনশন, অ্যাডাকশন এন্ড অ্যাবডাকশন। আর এক্সাম্পল হচ্ছে তোমার রিস্ট জয়েন্ট। এক্সাম্পল হচ্ছে রিস্ট জয়েন্ট। এখানে ইলিপসয়েড ভ্যারাইটিটা দেখানো হয়েছে। ইলিপসয়েডের সাথে ইলিপসয়েডের জায়গায় অনেকে কন্ডাইলার জয়েন্টও বলে, সেটাও হবে, অসুবিধা নাই, ভুল হবে না। আচ্ছা, এরপরে জয়েন্টটা হচ্ছে স্যাডেল জয়েন্ট। দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং, কারণ স্যাডেল জয়েন্ট নিয়ে আমাদের অনেক সময় অনেকেরই অনেক কনফিউশন মানে আসে। এখানে আমি দেখিয়েছি যে স্যাডেল কাকে বলে। এই জিনিসটার নাম হচ্ছে স্যাডেল। স্যাডেল মানে হচ্ছে ঘোড়ার জিন। জিন আবার জিন ভূত না, এই জিন হচ্ছে যে ঘোড়ার উপরে উঠতে গেলে তুমি যখন ঘোড়ায় উঠবা তখন তোমাকে কোন একটা কিছুর সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে হবে, না হলে কিন্তু তুমি ঘোড়ার উপরে উঠে বসতে পারবা না। হ্যাঁ, ঘোড়ার উপরে উঠে বসতে পারবা না। তুমি আগেকার দিনের পিকচার্স ওয়েস্টার্ন মুভিগুলোতে কিন্তু দেখা যায় যে ওরা এরকম একটা জিনের মতো, এটাকে আমরা স্যাডেল বলি। স্যাডেলের বাংলা মানে হচ্ছে তোমার জিন। ওরা এটাকে সেট করে এই দিক দিয়ে পা ঝুলায় দেয় আর এখানে ওরা বসে। ঠিক আছে, তাহলে স্যাডেল জয়েন্টটা হচ্ছে তোমার সেই বোনসগুলোর মধ্যে হবে যাদের আর্টিকুলার সারফেস হ্যাভ বোথ কনকেভ অ্যান্ড কনভেক্স রিজিয়ন। সেই বোনসগুলোর মধ্যেই তোমার স্যাডেল টাইপের জয়েন্ট হবে যাদের প্রত্যেকটারই একটা কনকেভ সারফেস আছে এবং একটা কনভেক্স রিজিয়ন, মানে কনভেক্স আর কনকেভ দুটোই আছে। এরকম বোনসের মধ্যে স্যাডেল টাইপ অফ জয়েন্টগুলো হবে। The surface of one bone feeds the complementary surface of other bone and allows the variety of movement. এখানে বলা হয়েছে যে একটা বোনসের যে সারফেসটা সেটা কি করবে, কমপ্লিমেন্টারি আরেকটা সারফেস মানে আদার্স বোনসের যে কমপ্লিমেন্টারি যে সারফেস সেটার উপরে যে ফিট হবে, ফিট হয়ে সে বিভিন্ন ধরনের মুভমেন্ট করতে পারবে। এবং এরা কিন্তু তোমার রিসিপ্রোকালি কনকেভ ও কনভেক্স থাকবে। রিসিপ্রোকালি কনকেভ ও কনভেক্স থাকবে, মানে একটা যদি কনকেভ হয় অপরটা হবে হচ্ছে তোমার কনভেক্স। এখানে তোমার কি কি টাইপের জয়েন্টস হয় দেখো, ফ্লেকশন এক্সটেনশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন অ্যান্ড রোটেশন। এক্সাম্পল হচ্ছে তোমার কার্পোমেটাকার্পাল জয়েন্ট অফ দ্য থাম, অ্যাঙ্কেল জয়েন্টস অ্যান্ড স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট। এই যে দেখো স্যাডেল জয়েন্ট, আসলে জয়েন্টটা এরকম ভাবে থাকে। ঠিক আছে, স্যাডেল জয়েন্ট এখানে আমরা দেখিয়েছি যে ফার্স্ট কার্পোমেটাকার্পাল জয়েন্ট। তাহলে একটার দেখো
কনকেভের মধ্যে আরেকটার কিন্তু কনকেভ সারফেসটা এসে এরকম করে ফিট হয়ে সুন্দর করে বসেছে, ঠিক আছে, বসে তোমার বিভিন্ন ধরনের মুভমেন্ট করতে পারে তারা। তাহলে এটা হচ্ছে আমাদের স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। স্যাডেলের মানেটা অনেক সময় জিজ্ঞেস করে, স্যাডেলের মানে কি, স্যাডেল মানে কি, স্যাডেল বলতে কি বুঝো? আসলে এটা হচ্ছে যে তোমার যে দুইটা সারফেস, যে দুইটা বোনসের মধ্যে তোমার এই জয়েন্টসটা তৈরি হবে, তাদের প্রত্যেকেরই কনকেভ এবং কনভেক্স দুটো রিজিয়নই থাকবে। আচ্ছা, এখানে আমি জয়েন্টসটা একটু বড় করে দেখিয়েছি কারণ স্যাডেল টাইপ অফ জয়েন্টস নিয়ে আসলে আমাদের অনেকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করে স্যাডেল টাইপ অফ জয়েন্টস নিয়ে। তাহলে এটা হচ্ছে স্যাডেল টাইপ অফ জয়েন্টসটা। আমরা এটার আকৃতি দেখে আমরা মোটামুটি বুঝতে পারছি যে সে মুভমেন্টটা কিভাবে করে, তাদের সারফেসটা কিভাবে ফিট হয়ে একটার সাথে আরেকটা ফিট হয়ে সুন্দর করে ফিট হয়ে বসে থাকে, এটা দেখে আমরা বুঝতে পারছি এই পিকচারটা দেখে। দেন হচ্ছে আমাদের বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখানে হচ্ছে তোমার এই জয়েন্টসের ক্ষেত্রে একটা বল শেপ হেড ফিট হবে একটা সকেট লাইক কনকেভিটি অফ অ্যানাদার বোন, ঠিক আছে, একটা সকেটের মতো একটা বোনসের কনকেভিটির মধ্যে একটা বল শেপ হেড যে ফিট হয়ে থাকবে, সেই জয়েন্টসটা হচ্ছে আমাদের বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্টস। এখানে কি কি মুভমেন্টস হয় দেখো, ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন, রোটেশন অ্যান্ড সার্কামডাকশন। এক্সাম্পল তো সবাই জানো যে শোল্ডার জয়েন্ট অ্যান্ড হিপ জয়েন্ট। This is the ball and socket type of synovial joint. Ball and socket type of synovial joint. এই যে দেখো এখানে একটা বল আকৃতির যে বোনসের মাথাটা, এটা গিয়ে একটা কনকেভ একটা সকেটের মধ্যে যে সুন্দর করে ফিট হয়ে যে জয়েন্টসটা তৈরি করবে, সেটাই হচ্ছে বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে ক্লাসিফিকেশনগুলো করলাম, তাহলে একটা করলাম অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ আর্টিকুলার বোন, এটার উপর ডিপেন্ড করে, অ্যাকর্ডিং টু দ্য এক্সিস অফ মুভমেন্ট এটার উপর ডিপেন্ড করে, এবং আরেকটা হচ্ছে তোমার অ্যাকর্ডিং টু দ্য শেপ অফ দ্য আর্টিকুলার সারফেস অফ দ্য বোনস, এটার উপর ডিপেন্ড করে আমরা সাইনোভিয়াল জয়েন্টসের ক্লাসিফিকেশনটা করলাম। আমরা যখন সাইনোভিয়াল জয়েন্টসের ক্লাসিফিকেশনটা করব, আমাদেরকে প্রথমে প্রশ্নটা খেয়াল করতে হবে যে আমাদের কোন ক্লাসিফিকেশনটা চেয়েছে। যদি কোনো ক্লাসিফিকেশন উল্লেখ না থাকে, প্রশ্নটা যদি এভাবে আসে যে ক্লাসিফাই সাইনোভিয়াল জয়েন্টস, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের একদম সবগুলোই আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। ওকে, উই হ্যাভ টু রিমেম্বার দিস and we have to always looking for what is important points in there and what are they looking for, আমাদেরকে সেই জিনিসগুলো এখানে পয়েন্ট আউট করতে হবে। এখন যদি তোমাকে বলে যে classify the synovial joint according to the shape of the articular surfaces and you answered all the classification, then actually it will be a discredit, এবং এর কারণে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে। হ্যাঁ, এটার কারণে নাম্বার কাটা যাবে কেন? কারণ এক্সামিনার এটাতে বিরক্ত হবেন যে তুমি এত কিছু কেন লিখছো, আমি তার তো কিছু জানিই নাই। সো আমাদের যেটা উদ্দেশ্য থাকবে সেটা হচ্ছে আমরা টু দি পয়েন্টে অ্যান্সার করবো, টু দ্য পয়েন্টে অ্যান্সার করবো। এবং আমাদেরকে একটা জিনিস অলওয়েজ রিমেম্বার রাখতে হবে যে অ্যানাটমি ইজ জাস্ট লাইক আ ম্যাথমেটিক্স। হ্যাঁ, অ্যানাটমি কিন্তু ম্যাথমেটিক্সের মতো নাম্বার ওঠানো যায় কোনো কোনো প্রশ্নে। আমি কথাটা বারবার বলি কারণ যারা যখন পরীক্ষার হলে বসবা, আমার কথাটার সাথে সূত্রগুলোর সাথে মিলিয়ে নিও, তারপরে তোমরা তোমাদের নাম্বারটা দেখো যে তোমাদের কত নাম্বারটা এখানে আসে। কেউ যদি এই কোশ্চেনটার অ্যান্সারটা এভাবে লিখো যে বল এন্ড সকেট, সাপোজ ধরো এই প্রশ্নটাই আসছে অ্যাকর্ডিং টু দ্য সারফেস, অ্যাকর্ডিং টু দ্য শেপ অফ দ্য আর্টিকুলার সারফেস, তোমরা যদি প্রশ্নটা এভাবেই লিখো যে কি কি জয়েন্টস তোমরা পেলা, কি কি জয়েন্টসের একটুখানি বর্ণনা দিলা, প্লাস এখানে কি কি মুভমেন্ট হয়, প্লাস এদের এক্সাম্পল, এবং এরকম একটা ছোট্ট পিকচার যদি তোমরা সুন্দর করে দিতে পারো, তারপর তোমরা তোমাদের নাম্বারটা নিজে দেখে নিজেই বুঝতে পারবা যে কীরকম নাম্বার তোমাদের আসে। হ্যাঁ, অবশ্যই সেটা সঠিক হতে হবে। এখন আন্তাজি ভুলভাল প্রশ্নর অ্যান্সার চাইলে ভুলভাল অ্যান্সার দিলে তো নাম্বার আসবে না। হ্যাঁ, সঠিকটাই আমাদেরকে দিতে হবে এবং প্রত্যেকটার সাথে একটা করে পিকচার দিতে হবে।
এখানে আমরা যে বিভিন্ন মাত্র যে জয়েন্টসগুলো যে দেখিয়েছি সেগুলারই একটা হোল একটা ইমেজ এখানে দেখানো হয়েছে। আর এখানে তো তোমাদের এই পিকচারগুলো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। প্রত্যেকটা জয়েন্টসের সাথে সাথে আমি কিন্তু তোমাদেরকে এই পিকচারটাও দেখিয়ে দিয়েছি। তোমরা যদি এভাবে পিকচারটা আঁকতে পারো, এভাবে দিতে পারো, সেভাবেও হবে। আবার কেউ যদি এভাবে চিত্রটা আঁকতে পারো তাও হবে। এভাবে দাও মানে এটা তুমি জাস্ট প্ল্যান করে বুঝিয়ে দিলা যে কিরকম হয় জয়েন্টসগুলো, ঠিক আছে? আচ্ছা, আজ আমাদের খুব একটা বেশি বাকি ছিল না, সো আজকের লেকচারটা দেখবে খুব দ্রুতই শেষ হয়ে যাবে। তাহলে এখন হচ্ছে যে আমাদের কি কি মুভমেন্টস হয়। হ্যাঁ, আমাদের কি কি মুভমেন্টস হয়। আমাদের ফার্স্টে হচ্ছে গ্লাইডিং মুভমেন্ট অথবা স্লাইডিং মুভমেন্ট, যেটা প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্টসের ক্ষেত্রে এই মুভমেন্টটা হয়। তারপরে হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মুভমেন্ট। অ্যাঙ্গুলার মুভমেন্ট কোনগুলো? ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাডাকশন অ্যান্ড অ্যাবডাকশন, এগুলোকে আমরা অ্যাঙ্গুলার মুভমেন্টস বলি। আর সার্কামডাকশন, সার্কামডাকশনের মধ্যে দেখো কি কি হয়? ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাডাকশন অ্যান্ড অ্যাবডাকশন। এখন যদি তোমাদেরকে বলা হয় যে হুইচ মুভমেন্টস আর ইনক্লুডেড ইন দ্য সার্কামডাকশন, দ্যাট ইউ হ্যাভ টু অ্যান্সার ইট ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাডাকশন অ্যান্ড অ্যাবডাকশন। ওকে, and which movements are the angular movements? Flexion, extension, adduction and abduction. They all are angular movements, and in circumduction, flexion, extension, adduction and abduction, all the movements, the summation of all these movements is called circumduction. আমার কথা বুঝতে পারছো? যে সার্কামডাকশন আমি যদি বলি তাহলে আমাদের ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাডাকশন অ্যান্ড অ্যাবডাকশন এগুলো মিলে আমাদের হচ্ছে সার্কামডাকশন হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে তোমার রোটেটরি যে মুভমেন্টগুলো, সেটা হচ্ছে যে মিডিয়াল রোটেশন এবং লেটারাল রোটেশন। এগুলোকে আমরা বলি হচ্ছে এক্সিয়াল রোটেশন, এগুলোকে বলি হচ্ছে এক্সিয়াল রোটেশন। এছাড়া আমাদের কিছু স্পেশাল মুভমেন্টস হয়। একটা হচ্ছে তোমার সুপাইনেশন, প্রোনেশন, inversion, eversion, dorsiflexion and plantar flexion. ওকে, এরা হচ্ছে তোমার কিছু স্পেশাল মুভমেন্টস। এগুলো হচ্ছে অল দ্য মুভমেন্টস, দে আর occurred in between the joints. One is gliding movements, another is angular movements. In angular movements, these movements includes flexion, extension, adduction and abduction. And in circumduction, the summation of flexion, extension, adduction and abduction. Axial rotation, medial and lateral rotation is called the axial rotation, and also there are present some special movements. These are supination, pronation, inversion, eversion, dorsiflexion and plantar flexion. So all are these movements happening in the joints, different type of joints. Okay, আচ্ছা, এখন আসি হচ্ছে যে ফ্লেকশন আর এক্সটেনশন। আমি এটা খুব ছোট কথায় ছোট করে নিয়ে এসেছি যে ফ্লেকশন আর এক্সটেনশন তোমার ট্রান্সভার্স এক্সিস বরাবর হবে, ট্রান্সভার্স এক্সিস বরাবর হবে, এক্সেপ্ট দ্য carpometacarpal joint of the thumb which take place around the antero-posterior axis. ঠিক আছে? তাহলে ফ্লেকশন আর এক্সটেনশন অলওয়েজ হবে ট্রান্সভার্স এক্সিস বরাবর। একটা এক্সেপশনাল আছে, সেই এক্সেপশনালটা হচ্ছে তোমার carpometacarpal joint of the thumb, ঠিক আছে? অথবা ফার্স্ট carpometacarpal joint. And adduction and abduction take place around the antero-posterior axis except the carpometacarpal joint of the thumb where the axis is transverse. তার মানে abduction and adduction যেটা সেটা হবে হচ্ছে তোমার antero-posterior axis বরাবর except the carpometacarpal joint of the thumb, এখানে তোমার এক্সিসটা হবে হচ্ছে ট্রান্সভার্স এক্সিস। ওকে, আমাদেরকে কিন্তু এক্সিসটা জিজ্ঞেস করে যে ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন কোন এক্সিস বরাবর হয়, অ্যাডাকশন অ্যান্ড অ্যাবডাকশন কোন এক্সিস বরাবর হয়। এটা কিন্তু তোমাদেরকে পরীক্ষার সময় জিজ্ঞেস করবে, প্লাস হচ্ছে এমসিকিউতেও আসে, এসিকিউতে আসে না, এমসিকিউতে আসে। আর এখন আমি যদি ট্রুলি স্পিকিং একটা কথা বলি যে ট্রুলি আমাদের কি কি মুভমেন্ট হয়, বেসিক্যালি আমাদের মেইনলি দুই ধরনের মুভমেন্ট হয়। একটা হচ্ছে তোমার ট্রান্সলেশন গ্লাইডিং, আরেকটা হচ্ছে তোমার রোটেটরি মুভমেন্টস, ঠিক আছে? এখন রোটেশনটা তোমার যখন লঙ্গিটিউডিনাল এক্সিস বরাবর হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে
রোটেশন প্রপার। ঠিক আছে, এতক্ষণ কিন্তু আমরা অনেক মুভমেন্টসের কথা বললাম। We are talking of many movements, but actually mainly two types of movements occur. One is the translation gliding and another is the rotation. And the rotation, when it occurs around the longitudinal axis, then it is called the rotation proper. আর এই রোটেশন প্রপারটা হতে পারে অ্যাডজাঙ্ক্ট অথবা হতে পারে কনজাঙ্ক্ট। ঠিক আছে, এটা হতে পারে অ্যাডজাঙ্ক্ট, এটা হতে পারে কনজাঙ্ক্ট। এটা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবে। এটা আন্ডার গ্র্যাজুয়েশন পরীক্ষায় আমরা খুব একটা জিজ্ঞেস করি না, কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষার সময় আমাদেরকে অহরহই প্রশ্নটা করা হয় যে রোটেশনটা কয় ধরনের হতে পারে। রোটেশনটা অ্যাডজাঙ্ক্ট রোটেশন হতে পারে অথবা কনজাঙ্ক্ট রোটেশন হতে পারে। অ্যাডজাঙ্ক্ট রোটেশন হচ্ছে তোমার অ্যাক্টিভলি কিছু মাসেল দিয়ে হয়। হ্যাঁ, মাসেলগুলো দিয়ে যখন আমাদের রোটেশনটা হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজাঙ্ক্ট রোটেশন। আর কনজাঙ্ক্ট রোটেশনটা হচ্ছে তোমার প্যাসিভলি হয়, প্যাসিভলি ডিউ টু দ্য কনফিগারেশন অফ দ্য আর্টিকুলার সারফেস অথবা টেনশন অফ সাম লিগামেন্টস। তাহলে অ্যাডজাঙ্ক্ট রোটেশন টেক প্লেস অ্যাক্টিভলি বাই সাম মাসেলস, whereas the conjunct rotation occurs passively due to the configuration of articular surface or the tension of some ligaments. ঠিক আছে, তাহলে adjunct rotationের এক্সাম্পলটা হচ্ছে তোমার rotation at hip, shoulder and atlantoaxial joints। এগুলো হচ্ছে তোমার adjunct rotation। আর যখন নি জয়েন্টের যে রোটেশন ডিউরিং লকিং অ্যান্ড আনলকিং, আমরা তো লকিং অ্যান্ড আনলকিং আমরা গ্রস অ্যানাটমিতে পড়েছি যে লকিং অ্যান্ড আনলকিং মুভমেন্ট অফ দ্য নি জয়েন্ট। সেই লকিং অ্যান্ড আনলকিংয়ের সময় নি জয়েন্টের যে রোটেশনটা হয় সেটা হচ্ছে তোমার কনজাঙ্ক্ট রোটেশন। সো আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে এবং একটু জানতে হবে, বিকজ পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষার সময় কিন্তু এগুলো অহরহ জিজ্ঞেস করে যে অ্যাকচুয়ালি তোমার রোটেশনটা কয় ধরনের রোটেশন হয়, অ্যাডজাঙ্ক্ট রোটেশন, কনজাঙ্ক্ট রোটেশন। অ্যাডজাঙ্ক্ট রোটেশনের কিছু এক্সাম্পল দাও, কনজাঙ্ক্ট রোটেশনের কিছু এক্সাম্পল দাও, অ্যাডজাঙ্ক্ট রোটেশনটা কীভাবে হয়, কনজাঙ্ক্ট রোটেশনটা কীভাবে হয়। সো দিজ আর ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ডিউরিং আওয়ার পোস্ট গ্র্যাজুয়েশন এক্সামিনেশন, অ্যান্ড ফর আন্ডার গ্র্যাজুয়েশন ইউ হ্যাভ টু স্কেপ ইট, ইউ ক্যান স্কেপ ইট, ওকে, ইটস ইয়োর চয়েস। আর পোস্ট গ্র্যাজুয়েশনের সময় আসলে আমরা অনেক কিছু ছাড়তে পারি না, বিকজ আমাকে কোনটা জিজ্ঞেস করবে আমি জানি না। আর আন্ডার গ্র্যাজুয়েশনে এইসব কোশ্চেন খুব একটা জিজ্ঞেস করা হয় না। যারা অনেক বেশি ভালো পারে, অনেক ভালো পারে তাদেরকে জিজ্ঞেস করতে পারে। আর নর্মালি যদি তোমরা এটা না পড়তে চাও কোনো সমস্যা নেই, যেটুকুন পড়ে মনে থাকবে সেটুকুনি মাথার মধ্যে রাখবা। বাট সেই জন্য কিন্তু তোমাদের এর আগের লেকচারে জয়েন্টসের যে আগের লেকচারে কিছু স্ট্রাকচার পড়িয়েছিলাম এবং তোমার সাইনোভিয়াল জয়েন্টসের যে ক্রাইটেরিয়া, সাইনোভিয়াল জয়েন্টসের যে ক্লাসিফিকেশন, এবং প্রিভিয়াসলি পড়িয়েছি তোমার ফাইব্রাস জয়েন্ট, কার্টিলিজিনাস জয়েন্ট। এগুলো কিন্তু ভুলে যাওয়া যাবে না। হ্যাঁ, এগুলো আবার ভোলা যাবে না। এগুলো যদি না পড়ো তাহলে কিন্তু এটা খুবই একটা মানে ডিসক্রেডিট হবে, ওগুলো আমাদেরকে জানতে হবে। আমি প্রত্যেকটা ক্লাসেই বলে দিই যে কোনগুলো এখন আমাদের দরকার, কোনগুলো বড় হলে দরকার, কোনগুলো এখন আমাদের ছোটদের দরকার, কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসেই সবসময় আমি বলে দিই। আচ্ছা, এখন হচ্ছে যে কি কি ফ্যাক্টরস আমার মুভমেন্টসটাকে লিমিট করবে। হ্যাঁ, ফ্যাক্টরস লিমিটিং দ্য মুভমেন্টস। ফার্স্ট ওয়ান ইজ দ্য শেপ অফ দ্য আর্টিকুলেটিং বোনস, then the tension of ligaments, then tension of antagonistic muscles, and the approximation of the soft parts, আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে মাসেল টিস্যু পড়াবো, ওখানে আমি পড়াবো যে অ্যান্টাগনিস্টিক মাসেল কাকে বলে। সো চিন্তার কোনো কারণ নেই। অ্যান্ড দেন দ্য topics is the factors maintaining the stability of the joints. তো joints stability কি factor maintain করে? At first the bony configuration, second one is the ligaments, third one is the muscles, and the fourth one is the atmospheric pressure and the force of cohesion. Okay, আচ্ছা, এরপরে চলে আসো হচ্ছে কি কি ব্লাড সাপ্লাই পায়। ব্লাড সাপ্লাইটা হচ্ছে তোমার
জয়েন্টসের চারিদিকে কিন্তু আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস থাকে। হ্যাঁ, যে কোনো জয়েন্টসের ক্ষেত্রে দেখবা, বিশেষ করে বড় বড় জয়েন্টসগুলোর ক্ষেত্রে দেখবা যে চারদিকে তোমার আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস মানে ওখানে হচ্ছে তোমার চারিদিকে আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস থাকে। এগুলো হচ্ছে তোমার যে আর্টিকুলার এবং এপিফাইশিয়াল যে ব্রাঞ্চেসগুলো, নেইবারিং আর্টারিস, এরা বেসিক্যালি একটা পেরি আর্টিকুলার আর্টারিয়াল প্লেক্সাস তৈরি করে। পেরি আর্টিকুলার আর্টারিয়াল প্লেক্সাস তৈরি করে। এটা তখন কি করে যে জয়েন্টসের চারিদিকে যে ফাইব্রাস ক্যাপসুলটা থাকে সেটাকে পায়ার্স করে একটা ভাস্কুলার প্লেক্সাস তৈরি করে, এবং সেটা আলটিমেটলি সাইনোভিয়াল মেমব্রেনের ডিপার পার্টেও আমাদেরকে সাপ্লাই দিচ্ছে। যে কোনো জয়েন্টস, যে কোনো বড় বড় জয়েন্টস বলো, সব জয়েন্টসের চারিদিকে কিন্তু মানে তোমার আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস পাই। হ্যাঁ, কারণ জয়েন্টসের কিন্তু যেহেতু জয়েন্টস বড় বড় জয়েন্টসগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক বড় বড় মুভমেন্ট হয়, ঠিক আছে, বড় বড় মুভমেন্ট হয়, তো ওখানে কিন্তু অ্যানাস্টোমোসিসের দরকার আছে। যদি অ্যানাস্টোমোসিস না থাকে, একটা স্ট্রেট আর্টারি বা একটা মনে করো যে শুধুমাত্র একটা স্ট্রেট আর্টারি দিয়ে সাপ্লাই পায়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে যে কোনো সময় আর্টারিটা টোর্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ আমার যত বড় বড় জয়েন্টস তত বেশি মুভমেন্ট, এবং যত বেশি মুভমেন্ট তত বেশি চান্স অফ টোর্ন আউট আর্টারিজ। তো এটা যেন না হয় সেই জন্য হচ্ছে আমাদেরকে আল্লাহ পাক এরকমই একটা ব্যবস্থা করে দিছে যে বড় বড় জয়েন্টসগুলোর চারপাশে দেখবা যে আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস থাকে, যেন কোনো কারণে যদি তাদের একটা আর্টারিও হ্যাম্পার হয়, অন্যগুলো সাপ্লাই দিতে পারবে তোমার জয়েন্টসকে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে যে সাইনোভিয়াল মেমব্রেনের যে ভ্যাসেসগুলো এসে টার্মিনেট করে সেটার একটা নাম আছে, সেটার নাম হচ্ছে তোমার সার্কুলাস ভাস্কুলোসাস। সার্কুলাস ভাস্কুলোসাস। What is সার্কুলাস ভাস্কুলোসাস? The vessels of synovial membrane terminate around the articular margin. They are termed as সার্কুলাস ভাস্কুলোসাস। ওকে, সাইনোভিয়াল মেমব্রেনে যে ভ্যাসেলসগুলো এসে টার্মিনেট করে বেসিক্যালি তাদেরকে আমরা সার্কুলাস ভাস্কুলোসাস বলি। টার্মটা একটু নতুন, অনেকের কাছে একটু নতুন লাগতে পারে, আবার অনেকে জানতেও পারো। সো এটা অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ সার্কুলাস ভাস্কুলোসাস। এই প্রশ্নগুলো কিন্তু অনেক রেয়ার প্রশ্ন, আগেই বলে দিচ্ছি। আচ্ছা, আর এটা তো আমরা জানি যে আর্টিকুলার ক্যাপসুল এবং লিগামেন্টসের মধ্যে কিন্তু নার্ভ সাপ্লাই থাকবে, দে আর রিচ ইন নার্ভ সাপ্লাই। আর আর্টিকুলার নার্ভের মধ্যে তোমার সেন্সরি ফাইবার এবং অটোনমিক নার্ভ ফাইবার দুটোই থাকে, ঠিক আছে, দুটোই থাকবে। তাহলে হচ্ছে তোমার যে কোনো জয়েন্টসের চারিদিকে বিশেষ করে আর্টিকুলার ক্যাপসুল এবং লিগামেন্টসের মধ্যে প্রচুর পরিমাণে নার্ভ সাপ্লাই থাকে। আর নার্ভ সাপ্লাই আমাদের জয়েন্টসের মধ্যে যেসব নার্ভ সাপ্লাই থাকে সে তাদের সেন্সরি ফাইবার এবং অটোনমিক ফাইবার দুটোই আছে। আচ্ছা, এখন আমি একটা ল পড়বো যেটা নাম হচ্ছে হিলটনস ল। এটা পরীক্ষাতে আসে যে হোয়াট ইজ হিলটনস ল। দিস ল states that the nerves which supply a joint also furnish branches to the group of the muscle regulating the movements of the joint and the skin over the joint. আর এটার মানে হচ্ছে কি যে তোমার যে নার্ভটা, হ্যাঁ, যে জয়েন্টকে সাপ্লাই দিচ্ছে সেই নার্ভটাই আসলে যেই মাসেলগুলো ওই জয়েন্টসের উপরে ফাংশন করবে সেই মাসেলগুলোকেও সাপ্লাই দিবে, প্লাস এই জয়েন্টসের উপরে যে স্কিনটা থাকে, যে স্কিনটা তোমার জয়েন্টসটাকে কভার করে রাখে, ওই স্কিনকেও তোমার সেই নার্ভটাই সাপ্লাই দিবে। এটা তোমরা এভাবেই যদি লিখতে চাও এভাবে লিখতে পারো। আবার যদি কারো অনেক সময় কিন্তু পরীক্ষার মধ্যে অনেক কিছু আমাদেরকে মেমোরাইজ করতে হয়, সেই সময় আসলে হিলটনস ল এগুলো মনে রাখা আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। একটা এই লটা হচ্ছে এতটুকুনি মনে রাখবা যে যেই জয়েন্টসের মধ্যে যেই নার্ভটা সাপ্লাই দিচ্ছে সেই নার্ভটা ওই জয়েন্টসের উপরে যেসব মাসেলগুলো ফাংশন করছে তাদেরকেও সাপ্লাই দিবে, প্লাস হচ্ছে যে স্কিনটা কভার করে রাখছে জয়েন্টসকে সেটাকেও সে সাপ্লাই দিবে। এটা কি তুমি সুন্দর করে ইংরেজিতে সুন্দর করে তুমি বানিয়েও লিখতে পারবে, অসুবিধা নাই, তোমার কথার মিনিংটা ঠিক হলেই হলো। ওকে, সম্ভবত আর আজকে নাই, এটাই হচ্ছে আমাদের আজকে লাস্ট টপিকস। আমরা অলরেডি অনেক কিছু পড়ে ফেলেছি জয়েন্টস। আমার মনে হয় জয়েন্টস এতটুকু পড়লে ইজ মোর দেন ইনাফ। মোটামুটি সব কিছু কভার করার আমি ট্রাই করেছি।
জয়েন্টস আমরা আরেকবার স্লাইডগুলো জাস্ট একটা ওভারলুক দিব, যে আমরা ফার্স্টে জয়েন্টসের পড়েছি, জয়েন্টসের ডেফিনেশন পড়লাম, তারপর জয়েন্টসের টাইপ করেছি, 3 ধরনের জয়েন্ট, ফাইব্রাস, কার্টিলিজিনাস অ্যান্ড সাইনোভিয়াল জয়েন্ট। এভাবেও অনেকে বলে, এটাই হচ্ছে সবচেয়ে ভেরি পপুলার ক্লাসিফিকেশন। আর অনেকে সিনার্থ্রোসিস, ডায়াথ্রোসিস করে বলে, আসলে পার্সোনালি আমি এটা পছন্দ করি না। সিনার্থ্রোসিস, ডায়াথ্রোসিস আমার কাছে অনেক কঠিন লাগে। সিনার্থ্রোসিস, ডায়াথ্রোসিস, সিনার্থ্রোসিসের মধ্যে তোমার ফাইব্রাস জয়েন্ট অ্যান্ড কার্টিলিজিনাস জয়েন্ট, অ্যান্ড ডায়াথ্রোসিসের মধ্যে হচ্ছে তোমার সাইনোভিয়াল জয়েন্ট। দেন ফাইব্রাস জয়েন্ট কি জিনিস? ফাইব্রাস জয়েন্টের মধ্যে আসলে কোনো ইন্টারভেনিং কার্টিলেজ থাকবে না এবং অনেক মুভমেন্টটা অনেক রেস্ট্রিক্টেড থাকবে। এখানে 3 ধরনের পাচ্ছি, সুচার্স, সিনডেসমোসিস অ্যান্ড গাম্ফোসিস। সুচার্সের আমরা কিছু টাইপ করেছি, অ্যান্ড সুচারাল মেমব্রেইনের আমরা স্ট্রাকচার করেছি। ঠিক আছে, সুচারাল মেমব্রেনের স্ট্রাকচার করেছি। এখানে সুচারাল মেমব্রেনের 2টা লেয়ার ছিল, সুচারাল মেমব্রেনের 2টা লেয়ার ছিল, একটা হচ্ছে তোমার ক্যাপসুলার লেয়ার আর একটা হচ্ছে তোমার ক্যাম্বিয়াল লেয়ার। ক্যাম্বিয়াল লেয়ারটা হচ্ছে তোমার অস্টিওজেনিক লেয়ার। এটা একটু মনে করায় দেওয়ার জন্য আর কি আবার একটু বললাম। তারপর হচ্ছে হোয়াট ইজ সিনোস্টোসিস। সিনোস্টোসিসটা নর্মালি হতে পারে, আর যখন অ্যাবনর্মাল হয় সেটার নাম হচ্ছে তোমার ডিসোস্টোসিস। আর সিনোস্টোসিসটা যদি জয়েন্টসে হয় তখন কিন্তু অ্যাঙ্কাইলোসিস ডেভেলপ করে। তারপরে আমরা সুচার্সের টাইপ করেছি, সেরেট সুচার, ডেন্টিকুলার সুচার্স, তারপরে স্কোয়ামাস সুচার, প্লেন সুচার, ওয়েজ অ্যান্ড গ্রুভ সুচার, এটার আরেকটা নাম হচ্ছে সিনডাইলিসিস। তারপরে পড়েছি গম্ফোসিস, গম্ফোসিসের তো একটাই এক্সাম্পল। আর এরপর আমি পড়েছি হচ্ছে সিনডেসমোসিস। সিনডেসমোসিসটা হচ্ছে 2টা বোনস যখন একটা মেমব্রেন দিয়ে অ্যাটাচ থাকবে, যেটা নাম হচ্ছে ইন্টারোশিয়াস মেমব্রেন, এগুলো টাইপ করেছি। দেন কার্টিলিজিনাস জয়েন্ট। কার্টিলিজিনাস জয়েন্টসের মধ্যে হচ্ছে আমাদের 2 ধরনের কার্টিলিজিনাস জয়েন্ট আছে, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। দেন প্রাইমারি এবং সেকেন্ডারি জয়েন্টসের ক্রাইটেরিয়া পড়েছি, যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই ক্রাইটেরিয়াগুলো দিয়ে কিন্তু তোমার পার্থক্যটাও হয়ে যাবে, একসাথেই পড়ে ফেলবা। প্রাইমারি কার্টিলিজিনাস জয়েন্টসের একটা নাম হচ্ছে তোমার সিনকন্ড্রোসিস, আর সেকেন্ডারি কার্টিলিজিনাস জয়েন্টসের নাম হচ্ছে সিনফাইসিস। এখানে আমরা সুন্দর একটা পিকচার দেখাইছি। যখন প্রাইমারি কার্টিলিজিনাস জয়েন্টস থাকবে তখন বোন এবং বোনসের আর্টিকুলার যে সারফেসটা থাকবে হাইলিন কার্টিলেজ, আর সেকেন্ডারি কার্টিলিজিনাস জয়েন্টসের ক্ষেত্রে ফার্স্টে বোনস, তাদের আর্টিকুলার সারফেস হচ্ছে তোমার হাইলিন কার্টিলেজ দিয়ে কভার থাকবে, ইন বিটুইন দেন একটা ফাইব্রো কার্টিলেজ থাকবে। তারপরে সাইনোভিয়াল জয়েন্টসের ক্রাইটেরিয়া পড়েছি যে আর্টিকুলার সারফেসে থাকবে, আর্টিকুলার কাভার থাকবে, আর্টিকুলার হাইলিন কার্টিলেজ দিয়ে, জয়েন্ট কেভিটি থাকবে, জয়েন্ট কেভিটির মধ্যে তোমার সাইনোভিয়াল মেমব্রেন দিয়ে লাইন করা থাকবে, জয়েন্ট কেভিটিটাতে আর্টিকুলার ক্যাপসুল থাকবে, আর্টিকুলার ক্যাপসুলের 2টা লেয়ার, আউটার ফাইব্রাস লেয়ার অ্যান্ড ইনার সাইনোভিয়াল মেমব্রেন, অ্যান্ড সাইনোভিয়াল মেমব্রেন সিক্রেট সাইনোভিয়াল ফ্লুইড, লিগামেন্টস থাকবে। তারপরে হচ্ছে জয়েন্টস কেভিটিটা ডিভাইড থাকবে কমপ্লিটলি অর ইনকমপ্লিটলি বাই আর্টিকুলার ডিস্ক অর মেনিসকাস। এখানে আমরা একটা সুন্দর পিকচার দেখিয়েছি। যখন সাইনোভিয়াল জয়েন্টসের ক্রাইটেরিয়া আসবে তখন কিন্তু আমাদেরকে ক্রাইটেরিয়া তো লিখতেই হবে, প্লাস হচ্ছে একটা পিকচার দিতে হবে। এই পিকচারটা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়েছি, তোমরা চাইলে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো। এখানে সুন্দর করে স্ট্রাকচারগুলো দেওয়া আছে, এই জন্য আমার এই পিকচারটা খুব পছন্দ হয়েছে। তারপরে আর্টিকুলার কার্টিলেজ আসলে কি? এগুলো হাইলিন কার্টিলেজ, ম্যাক্সিমাম বোনসের আর্টিকুলার কার্টিলেজ হাইলিন কার্টিলেজ, বা যেসব বোনসগুলো হচ্ছে তোমার ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন, তাদের আর্টিকুলার কার্টিলেজটা হচ্ছে তোমার ফাইব্রো কার্টিলেজ। এবং যখন এটা কোনো কারণে যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু হাইলিন টিস্যু দিয়ে এটা রিপ্লেসড হবে না, রিপ্লেসমেন্ট হবে হচ্ছে তোমার ফাইব্রাস টিস্যু দিয়ে। ঠিক আছে, আর এটার একটা স্মুথ সারফেস দেয় ওয়েট বিয়ারিং এর সময়, আর এটা হচ্ছে এপিফাইসিসের গ্রোথে হেল্প করে। খুবই সুন্দর একটা পিকচার, এটা আমি ইন্টারনেট থেকে নিয়েছি এবং ইন্টারনেটে এই পিকচারগুলো খুবই সুন্দর আসে। ঠিক আছে, খুবই সুন্দর আসে, তোমরা চাইলে তোমরা নিজেরাও দেখে নিতে পারো। তারপরে আর্টিকুলার কার্টিলেজের নিউট্রিশন পায় হচ্ছে তোমার সাইনোভিয়াল ফ্লুইড থেকে, এর চারপাশে যে ক্যাপিলারি থাকে সেই ক্যাপিলারি থেকে, প্লাস হচ্ছে ওর চারদিকে যে এপিফাইশিয়াল ব্লাড ভেসেলস থাকে সেখান থেকে পায়। সাইনোভিয়াল ফ্লুইড কি? সাইনোভিয়াল ফ্লুইড হচ্ছে জয়েন্ট কেভিটির মধ্যে যে ফ্লুইডটা থাকে সেটা হচ্ছে তোমার সাইনোভিয়াল ফ্লুইড, যেটা সিক্রেট করে হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন। আর এই সাইনোভিয়াল মেমব্রেনের মধ্যে বেসিক্যালি একটা স্পেশালাইজ সেল থাকে যেটার নাম হচ্ছে সাইনোভিওসাইটস।
সেটাই সিক্রেট করে হচ্ছে তোমার সাইনোভিয়াল ফ্লুইড। এটার ফাংশন হচ্ছে তোমার নিউট্রিশন দিবে আর্টিকুলার কার্টিলেজকে, প্লাস হচ্ছে তোমার লুব্রিকেশন করবে টু প্রিভেন্ট দ্য ওয়্যার অ্যান্ড টিয়ার। আসলে অনেক সময় হয় কি আর্টিকুলার কার্টিলেজকে যে তোমার নিউট্রিশন দিচ্ছে আমরা এই পয়েন্টটাই ভুলে যাই। হ্যাঁ, এই পয়েন্টে আমরা হচ্ছে ভুলে যাই। আসলে কিন্তু এটা খুব কমন একটা মানে জিনিস যে এটা আর্টিকুলার কার্টিলেজের নিউট্রিশনটা মেনটেন করবে। তারপরে জয়েন্ট ক্র্যাক, এটা একটা ইন্টারেস্টিং একটা ইভেন্টস পড়েছি আমরা। অনেক সময় হাত ফুটাই, পায়ের নখ আঙ্গুল ফুটাই, হাতের আঙ্গুল ফুটাই। এটা বেসিক্যালি আমরা ফোর্সিবলি আর্টিকুলার সারফেসের সেপারেশন করে ফেলি, ঠিক আছে? তখন সেখানে একটা ভ্যাকিউম তৈরি হয়। এই ভ্যাকিউমের মধ্যে কি থাকে? ভেপার থাকে এবং ব্লাড গ্যাস থাকে। তারপরে আর্টিকুলার ক্যাপসুলের তো দুইটা লেয়ার। বাইরের যে লেয়ারটা সেটা হচ্ছে তোমার ফাইব্রাস লেয়ার, এটা পেরিওস্টিয়ামের সাথে অ্যাটাচ হয়ে যায়। আর ইনার লেয়ার যেটা সেটা সাইনোভিয়াল মেমব্রেন, এটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু। আর যেটা ফাইব্রাস লেয়ারটা এটা হচ্ছে তোমার ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু। তবে সাইনোভিয়াল মেমব্রেন কিন্তু ভিতরটা তোমার লাইন করে থাকলেও যে জায়গার মধ্যে আর্টিকুলার কার্টিলেজটা লাগানো থাকবে সেই জায়গাটাকে কিন্তু সে কভার করবে না। এখানে একটা গ্রিন কালারের পিকচারটা দিয়ে বুঝতে পারছো যে এটা সাইনোভিয়াল মেমব্রেন। সে সব জায়গাতেই লেগে আছে, কিন্তু আর্টিকুলার কার্টিলেজের উপরে কিন্তু সে লাইন করে থাকে না। ফাংশন হচ্ছে তোমার আর্টিকুলার বোনসকে বাইন্ডিং করে, নিউট্রিশন সাপোর্ট দিবে, অবশ্যই সাইনোভিয়াল মেমব্রেনকে সাপোর্ট দিবে। আর এটার একটা ওয়াচ ডগ অ্যাকশন আছে, এটা তোমরা পড়ে নাও, এটা আমি আগের ক্লাসেও বলেছি। এরপরে সাইনোভিয়াল মেমব্রেন কি জিনিস, সাইনোভিয়াল মেমব্রেনের স্ট্রাকচারটা আমি একটু পড়িয়েছিলাম যে ইনার জোন এবং আউটার জোন। ইনার জোনে হচ্ছে তোমার সাইনোভিয়াল সেল থাকে, যে সাইনোভিয়াল সেলগুলোকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে টাইপ এ, টাইপ বি। টাইপ এ সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাক্রোফেজ সেল, যেটার ফাংশন হচ্ছে তোমার ফেগোসাইটোসিস করা। আর টাইপ বি সেলগুলো হচ্ছে তোমার প্রচুর পরিমাণে এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, আর এরা হচ্ছে ফাইব্রোব্লাস্টের মতো। এ সেল হাইলুরোনিক অ্যাসিড সিক্রেট করে, যেটা হচ্ছে তোমার সাইনোভিয়াল ফ্লুইডের ভিসকোসিটিটা মেনটেন করে। হ্যাঁ, সাইনোভিয়াল ফ্লুইডটা কতটুকু ঠিক হবে এটা ডিপেন্ড করে হচ্ছে হাইলুরোনিক অ্যাসিডের উপর। আর যেটা সিক্রেট করতেছে হচ্ছে এ সেলের উপর, এ সেল। আর বি সেলটা হচ্ছে তোমার প্রোটিন সিক্রেট করবে। আর ওদের যে আউটার জোনটা, এটা গেল ইনার জোনের কথা। আর আউটার জোনে প্রচুর পরিমাণে রেটিকুলার ফাইবার থাকে এবং কানেকটিভ টিস্যু সেল থাকে। কানেকটিভ টিস্যু কমন কিছু সেল, এটা তো বুঝতেই পারছো যে ফাইব্রোব্লাস্ট অবশ্যই থাকবে, এছাড়া হিস্টোসাইট থাকে, মাস্ট সেল থাকে। এটার ফাংশন হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড সিক্রেট করে, যেটা আর্টিকুলার কার্টিলেজকে নিউট্রিশন দিচ্ছে। হাইলুরোনিক অ্যাসিড লিবারেট করে, যেটা তোমার ফ্লুইডের ভিসকোসিটিটা মেনটেন করে। আর যেহেতু এটার ফেগোসাইটিক অ্যাক্টিভিটিস আছে, সেই জন্য সে পার্টিকুলার যে ম্যাটার্স এবং ওর্ম আউট কার্টিলেজগুলোকে রিমুভ করতে পারে। সাইনোভিয়াল মেমব্রেন হচ্ছে তিন ধরনের, ফাইব্রাস টাইপ, এরিওলার টাইপ, আরেকটা হচ্ছে তোমার এডিপোজ টাইপ। ফাইব্রাস টাইপ যেটা, সেটা হচ্ছে যে যখন খুব প্রেশারের দরকার হয় যে জয়েন্টসের ক্ষেত্রে, তখন সেখানকার সাইনোভিয়াল মেমব্রেনটা হয়ে যাবে ফাইব্রাস টাইপ। আর এরিওলার টাইপ হচ্ছে যেখানে ফ্রিলি মুভমেন্ট দরকার, সেখানকার সাইনোভিয়াল মেমব্রেনটা হচ্ছে অ্যারিওলার টাইপ। আর যেখানে প্যাড অফ ফ্যাট থাকা লাগবে, সেখানকার সাইনোভিয়াল মেমব্রেনটা হচ্ছে তোমার এডিপোজ টাইপ। আর্টিকুলার ডিস্ক অর মেনিসকাস, এটা আসলে আর্টিকুলার ডিস্ক অর মেনিসকাস হচ্ছে এক ধরনের ফাইব্রো কার্টিলেজ। আর আর্টিকুলার ডিস্ক যেখানে থাকবে সেখানে হচ্ছে জয়েন্ট ক্যাভিটিটা কমপ্লিটলি দুটো ভাগে ভাগ হয়ে যাবে। আর যেখানে মেনিসকাস থাকবে সেখানে হচ্ছে জয়েন্টস ক্যাভিটিটা ইনকমপ্লিটলি দুটো কম্পার্টমেন্টে ভাগ হবে। আর্টিকুলার ডিস্কের এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, আর যেটা মেনিসকাস সেটা হচ্ছে তোমার নি জয়েন্ট এক্সাম্পল। এটার ফাংশন হচ্ছে lubricating the joint, prevents the wear and tear of the articular cartilage, and it appears in those joints where gliding movement is associated with angular movement। যেখানে তোমার গ্লাইডিং মুভমেন্টও দরকার, প্লাস হচ্ছে অ্যাঙ্গুলার মুভমেন্ট দরকার। অলরেডি আমরা অ্যাঙ্গুলার মুভমেন্টের মধ্যে কি কি আছে আমরা অলরেডি পড়ে ফেলেছি। তো যেখানে দুই ধরনের মুভমেন্টই দরকার পড়ে সেখানে ও অ্যাপিয়ার করতে পারে। আর দিস ইজ দ্য বার্সা। আমরা আজকে বার্সা থেকে শুরু করেছি। যে বার্সা কি, বার্সা যদি সরাসরি বলো যে দিস ইজ দ্য কানেকটিভ টিস্যু, এটাও হবে। আবার কেউ যদি বলো যে স্মল ফ্লুইড ফিল্ড পকেটস অফ কানেকটিভ টিস্যু, এটা আরও বেশি সুন্দর, এটা বললেও হবে, কোনো অসুবিধা নাই। দুইটাই অল আর কারেক্ট। এবং বার্সাগুলো কিন্তু লাইন্ড বাই সাইনোভিয়াল মেমব্রেন টিস্যু, সেই জন্য হচ্ছে তোমার সাইনোভিয়াল ফ্লুইড থাকে। এই সাইনোভিয়াল ফ্লুইড থাকার কারণে আমরা বলেছি যে ফ্লুইড ফিল্ড পকেটস অফ কানেকটিভ টিস্যু।
এরপরে তো বাকি আজকে যা পড়েছো সেটা তো আমরা ক্লাসিফিকেশনটা পড়েছি। আমি দ্রুত যাচ্ছি কারণ আমরা অলরেডি এগুলো পড়ে ফেলেছি। ওকে, স্যাডেল জয়েন্ট নিয়ে আমার মনে হয় না এটা পড়ার পরে কারো আর কোনো প্রবলেম থাকতে পারে। এখানে যে জিনিসটা আমরা খুব বেশি জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে it forms between the bones whose articular surface have both concave and convex region, এবং এখানে হচ্ছে একটা যে সারফেস অফ ওয়ান বোন ফিটস দ্য কমপ্লিমেন্টারি সারফেস অফ আদার বোন। ঠিক আছে, কমপ্লিমেন্টারি সারফেস অফ দ্য আদার বোন, এই কথাটা খালি বলতে হবে। এবং অপোজিং আর্টিকুলার সারফেসেস আর রিসিপ্রোকালি কনকেভ ও কনভেক্স, এই কথাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর যদি বেশি মনে না থাকে মুখস্থ করে ফেলবা, মুখস্থ করে হলেও বলতে হবে। হ্যাঁ, এই কথাটার উপরে কিন্তু আমাদের কোশ্চেনের অ্যান্সারটা ডিপেন্ড করে, যে তুমি অ্যাকচুয়ালি যে কোশ্চেনটা অ্যান্সার করছো সেটা কতটুকু সঠিক সেটার উপরে ডিপেন্ড করবে। যে রিসিপ্রোকালি কথাটা উল্লেখ করতে হবে, রিসিপ্রোকালি কনকেভ ও কনভেক্স। আচ্ছা, অলরেডি আমরা এগুলো পড়ে ফেলেছি, এগুলো নতুন করে দেখানোর কিছুই নাই। আর এখানে তোমরা অবশ্যই জিনিসটা একটু পড়বা, বিকজ রোটেশনটা জিজ্ঞেস করে, অ্যাডজাঙ্ক্ট রোটেশন, কনজাঙ্ক্ট রোটেশন। অ্যাডজাঙ্ক্ট রোটেশন কীভাবে হয়, মাসেল দিয়ে হয়, অ্যাক্টিভলি মাসেল দিয়ে হয়। আর কনজাঙ্ক্ট রোটেশন হচ্ছে তোমার আর্টিকুলার সারফেসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আর্টিকুলার সারফেস এবং কিছু লিগামেন্টসের টেনশনের উপরে ডিপেন্ড করে। অ্যাডজাঙ্ক্ট রোটেশন হচ্ছে অ্যাডজাঙ্ক্ট রোটেশন যেটা, সেটা হচ্ছে তোমার হিপ, শোল্ডার অ্যান্ড অ্যাটলান্টোএক্সিয়াল জয়েন্টস, এগুলো হচ্ছে তোমার অ্যাডজাঙ্ক্ট রোটেশন। আর নি জয়েন্টের যখন লকিং আনলকিং হয় তখন যে নি জয়েন্টের রোটেশনটা হয় সেটা হচ্ছে তোমার কনজাঙ্ক্ট রোটেশন। আর এইটা প্রশ্নটা কিন্তু আসে যে হুইচ রাইট ডাউন দ্য ফ্যাক্টরস দ্যাট মেনটেন দ্য স্টেবিলিটি অফ দ্য জয়েন্টস। হ্যাঁ, এখানে তোমরা যদি চাও দু একটা কথা এমনি এক্সট্রা লাগাতে পারো। এটা ডিপেন্ড করবে হচ্ছে নাম্বারিংয়ের উপর, যে কতটুকু নাম্বার আমার প্রশ্নের উপরে আছে, তো সেইটার উপরে ডিপেন্ড করবে আমার অ্যান্সারিং প্যাটার্নটা। এখানে একটা সার্কুলার ভাস্কুলোসাস, এটা একটু নতুন পড়েছি, এটা সবাই একটু খেয়াল করে দেখবা। আমি কিন্তু নিচে আন্ডারলাইন করে দিয়েছি। আর যারা ক্লাসটা করনি তারা ক্লাসটা করবা। এখানে হিলটনস ল কিন্তু আসে, যারা হচ্ছে ক্লাসটা করনি তারা হচ্ছে রেকর্ডেড লাইভটা দেখে নিবা। আর এখানে আসলে দেখে এত অডিট হওয়ার কিছু নাই, কারণ এখানে আমি অলরেডি উল্লেখ করে দিয়েছি যে কোনগুলো হচ্ছে আমাদের এখন আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য ইম্পর্টেন্ট আর কোনগুলো হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য ইম্পর্টেন্ট। সবগুলো কথাই আমি বারবার করে আমার ক্লাসে উল্লেখ করে দিয়েছি। সো সবাই ক্লাসটা ফলো করবো। যারা দেখতে পাওনি তারা রেকর্ডেড লাইভটা দেখে নিও। আমি ক্লাসটা আজকে এখানে শেষ করছি। আর নেক্সট ক্লাস হবে হচ্ছে তোমার স্যাটারডেতে এই 7:30 PM ইনশাল্লাহ। ততদিন যদি বেঁচে থাকি তাহলে সবার সাথে আবার দেখা হবে তোমার 7:30 PM। আর নেক্সট টপিক্সটা হচ্ছে আমাদের মাসেল টিস্যু। মাসেল টিস্যুটা খুবই ইজি। সো এর পরেরগুলো তোমাদের জন্য অনেক ইজি হবে। কানেকটিভ টিস্যুটা আমি একটু সময় নিয়ে পড়ালাম, কারণ এখান থেকে আমাদের প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। আর মাসেল টিস্যুটা হচ্ছে তোমার এটাও ইম্পর্টেন্ট, এবং এটাকে আমি যতটুকু পারি আমি চেষ্টা করেছি যে এটাকে শর্ট করে তোমাদের জন্য কভার আপ করা যায় কিনা। সো নেক্সট ক্লাস হচ্ছে স্যাটারডেতে। যদি কোনো সমস্যা না হয় তাহলে ক্লাসটা ডিউ টাইমই হবে। আর যদি কোনো কারণে কোনো সমস্যা হয়ে যায় তাহলে তোমাদের ক্লাসের টাইম বা চেঞ্জও যদি হয় সেটা তো জানিয়ে দেওয়া হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের সেফটিটা নিজেই মেনটেন করে চলবা। আমি ক্লাসটা এখানেই শেষ করছি। সবাইকে থ্যাংক ইউ।